এখন দেখা যাচ্ছে অরিজিন অফ অল ম্যান আর ফ্রম আফ্রিকা। নানা থিওরি আছে, আমি কোনোটাকে আপনাকে গ্রহণযোগ্য থিওরি বলছি না, কিন্তু এগুলি যে আবিষ্কার হয়েছে এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক খনন কার্য এবং আধুনিক বৈজ্ঞানিক গবেষণার মিলিত ফল হিসেবে। কিন্তু আমরা আরেকটা ক্ষেত্রে আগে বৈজ্ঞানিক গবেষণা যেটা বলছি সেটার একটা নাম হচ্ছে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলে আরেকটা সংস্থা হয়েছে। তখন একটা বিবাদ বেঁধেছে মিউজিয়ামগুলির উপর কার কর্তৃত্ব হবে। মিউজিয়ামগুলি প্রথমে একটা ক্যালকাটাতে একটা ইন্ডিয়ান মিউজিয়াম হয়েছিল 1800 সনে, তারপরে বিভিন্ন জায়গায় ছোট 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 বহু মিউজিয়াম হয়েছে। এটা কর্তৃত্ব হলো ভারতবর্ষীয়রা বললো ইংরেজদের দৃষ্টিকোণ থেকে আমাদের ইতিহাসকে না দেখে আমরা নিজেদের দৃষ্টিভঙ্গিতে দেখি না কেন। তখন বাংলাদেশের কয়েকজন পণ্ডিত রমাপ্রসাদ চন্দ, অক্ষয় কুমার মৈত্রেয় এবং কুমার দিঘাপতিয়ার নামে শরৎ কুমার রায়, তারা মিলে বললেন যে আমরা একটা মিউজিয়াম করব। এটা আমি অতি সংক্ষেপে বলছি। বঙ্গীয় সাহিত্য পরিষদ গঠিত হয়েছে 1893-তে, মানে বাংলা সন 1300 সনে। তারপরে তারা মনে করে যে আমরা একটা মিউজিয়াম করি। তখন গভর্নমেন্ট বলতেছিল এটাকে আমরা সেন্ট্রাল মিউজিয়ামে নিয়ে যাব। তখন শরৎ কুমার রায় দিঘাপতিয়ার জমিদার বাড়ির সন্তান, ওনারা বলছে আমরা টাকা দেবো। তখন রাজশাহীতে বরেন্দ্র রিসার্চ সোসাইটি তারা করলেন এবং রিসার্চ মিউজিয়াম করলেন, এবং সেইখানে যে অদ্ভুত অদ্ভুত সব জিনিস তারা সংগ্রহ করলেন। তারা অভিযানে বেরিয়েছিলেন। এই তিন যাদের নাম বলেন তাদের সাথে রাখাল দাস ব্যানার্জিও যুক্ত হলেন। অক্ষয় কুমার মৈত্রেয় যিনি সিরাজউদ্দৌলা নামে বই লিখেছেন, রমাপ্রসাদ চন্দ্র যে একমাত্র সাহসী লোক যিনি বিক্রমপুরের, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক আদিক্ষেতাকে চ্যালেঞ্জ করেছিলেন। এই রবীন্দ্রনাথের বাংলা বানানে করশেখরের জায়গায় দীর্ঘকাল লিখছে, এটা প্রথম প্রতিবাদ করেন রমাপ্রসাদ চন্দ্র, যিনি ইতিহাসে বাঙালি বই লিখেছেন। মানে রবীন্দ্রনাথ ঠাকুর বড় কবি, কিন্তু তিনি অনেক ক্ষেত্রে যে স্বৈরাচারী হয়ে উঠেছিলেন প্রায় শেখ হাসিনার মতো, সেটার প্রতিবাদ করেছিলেন। না, ভাষার ক্ষেত্রেও স্বৈরাচার চলে। দেখুন আপনাদের শিশুদের পাঠ্য বইকে নষ্ট করে ফেলেছে এই স্বৈরাচারী কাজ করে। এটা তো কোনো গণতান্ত্রিক কাজও নয়, এটা ভাষাতাত্ত্বিক কোনো জ্ঞানের প্রতিফলন নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের এই অপরাধ সর্বপ্রথম যিনি জনসাধারণের সামনে তুলে ধরেছিলেন তিনি আরেক ব্রাহ্মণ, রমাপ্রসাদ চন্দ্র। তিনি হলেন চিত্তরঞ্জন দাসের দেশের লোক, বিক্রমপুরের। তো আমি যে উনিও এই অভিযানে অংশ নিয়েছিলেন। তারা এমন সব মূর্তি রাজশাহীর দূরে আশেপাশে পেলেন, এই যে মহাস্থানগড় আবিষ্কার হলো, এগুলো ওদেরই কীর্তি। যেমন ব্যানার্জি আবিষ্কার করেছেন হরপ্পা মহেঞ্জোদারো, ফলে আমাদের ইতিহাস সম্পর্কে দৃষ্টিভঙ্গিটাই বদলে গেল। এনারা যেগুলি করেছেন বিষ্ণু, শিব এবং অনেক সময় নারী মূর্তিগুলো বের করেছেন, যেগুলো আমাদের দেশের মুসলমানরা মাঝে মাঝে মনে করে এগুলো বাংলার ঐতিহ্য নয়। একইভাবে তখনকার লোকেরা মনে করতো যাহা কিছু ইসলামিক সেগুলোকে তারা ক্রোনোলজিক্যালি সাজাবে না, মনে করছে এগুলো হচ্ছে প্রান্তীয় জনগণের জিনিস। মানে দুই দিক থেকে এই ভুলটা ছিল। তো বরেন্দ্র রিসার্চ সোসাইটির থেকে কিছু জিনিস আজিজুর রহমান মল্লিক এইখানে নিয়ে আসছিলেন। ওই যে 18টা প্রদর্শনীর কথা জাহিদ বললেন, এগুলো হচ্ছে ওই বরেন্দ্র ওয়ালাদেরই আবিষ্কৃত জিনিস। সেখানে অনেক জিনিস এখনো কি যে অবহেলায় পড়ে আছে, ওটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হয়েছে। এখন সেটা কিন্তু অজস্র সংস্কৃত পাণ্ডুলিপি সেখানে নষ্ট হয়ে যাচ্ছে, সরকারের কোনো বিনিয়োগ নাই। আমাদের সকল সরকারের সবচেয়ে অবহেলিত দিকের মধ্যে হচ্ছে বিদ্যা চর্চা। শিক্ষা খাতে বরাদ্দ মাত্র জাতীয় আয়ের 2 ভাগ, যেখানে নিরক্ষরতা দূরীকরণের জন্য জাতিসংঘ বহু বছর আগে, আজ থেকে 53, 54, 55 বছর আগে বলেছেন কমপক্ষে 6 ভাগ খরচ করতে হবে। আমাদের দেশের সকল মন্ত্রণালয়ের মধ্যে দরিদ্রতম মন্ত্রণালয় হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এখন এই মিউজিয়াম কি শিক্ষা মন্ত্রণালয়ে যাবে না সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে যাবে, সেই তর্ক আপনারা করতে পারবেন। কিন্তু তার জন্য যে টাকা বরাদ্দ, এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখেন না কেন, জাহিদ যে গল্প বললে একবার ওইখানে একবার এইখানে, 7 ঘাটের জল খেয়ে সেখানে এসে দাঁড়িয়েছে। এমনকি তার এখন যে সাইনবোর্ডটা আছে সেটা দেখুন সেতি পড়ে আছে, ময়লাটা পরিষ্কার করা হয় নাই। এটা কি বলে? এটা জাহিদকে দোষ দিচ্ছি না আমি, বেচারা অধিগ্রহণ করেছে 3 মাসও বা 4 মাসও হয় না। কিন্তু যারা এগুলো করতেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তাদেরও নজর দেওয়া উচিত। আমাদের শিক্ষা ক্ষেত্রে লাইব্রেরি হচ্ছে সবচেয়ে অবহেলিত অংশ। যেমন লাইব্রেরির সাথে যদি খাওয়ার ঘর না থাকে ছেলেমেয়েরা পড়াশোনা করবে কিভাবে? এটা তো পরিকল্পনার মধ্যে থাকতে হবে। এবং এখানে মিউজিয়ামে খুব আনন্দ বিষয় বলছে গবেষকদের জন্য একটা রুম রাখা হয়েছে। যে বিশ্ববিদ্যালয়ে 28,000 ছাত্রছাত্রী, সেখানে শতকরা কতজন এখানে পড়তে আসবে আপনারা বলেন? যদি সবাই আসে এই জাদুঘরে তো একটা টুকরাও থাকবে না, সবাই তো এগুলো পায়ের দলিত করবে। এটা আমাদের দেশে নয়, ইউরোপে আমেরিকাতেও দেখা যাচ্ছে আজকাল জাদুঘরে বেশি লোক আসে না, আর অনেকে জানে না এগুলোর মানেটা কি। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যারা জাদুঘরের পরিচালক হয় তারা প্রায় প্রফেসর র্যাঙ্কের লোক হতে হয়, এবং তাদের অনেক প্রফেসর থাকতে হবে সব বুঝিয়ে বলার জন্য। এবং এটাকে এমন ভাবে সাজাতে হবে, শামসুল হোসেন সাহেব যোগ্য লোক ছিলেন, তিনি যেভাবে সাজিয়েছেন সবগুলো, তার তো জায়গায় নাই, ছাপাবে কোথায়? আপনার তো অনেক গ্যালারি দরকার। এরকম অনেক প্রাইভেট মিউজিয়াম আছে বাংলাদেশে, কিন্তু সরকার এগুলো অধিগ্রহণ করেছে
যেমন ধরেন আমি সম্প্রতি রংপুর গিয়েছিলাম, রংপুরে একটা জায়গা আছে তাজ হাট নামে জায়গা, সেখানে পুরনো জমিদার বাড়ি, সেটাকে কিন্তু বেশ ভালো মিউজিয়ামে পরিণত করা হয়েছে। সিলেটে মুসলিম সাহিত্য সংসদের একটা মিউজিয়াম আছে, সেখানে শত জনসাধারণের পুরনো পোশাক, পালকি, বিয়ের কাবিননামা সবই আছে। এর উদ্দেশ্যটা কি? ইতিহাস যদি হয় রাজা মহারাজার কাহিনী, তাহলে এতগুলির দরকার ছিল না। ইতিহাস যদি হয় মানুষের জীবনযাত্রায়, উৎপাদন প্রণালীতে, বন্টনে ক্রমাগত পরিবর্তন, এটা তো অস্বীকার করা যাবে না। মানুষের প্রযুক্তি অনেক পরিবর্তিত হচ্ছে, যেটার ফলে আমাদের অনেক বেশি পৃথিবীর উপরে কর্তৃত্ব বেড়েছে। যখন এই যে ডিজিটাইজ করা যাচ্ছে, 3 ডাইমেনশন করা যাচ্ছে, আমি এখানে তুলে দিলে আমেরিকাতে বসে দেখা যাচ্ছে, এগুলি নিঃসন্দেহে প্রগতি। কিন্তু আরেকটা প্রশ্ন যদি আমরা বিশ্বাস করি যে মানুষের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রগতি হয়েছে কিনা, এই যে আমাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে আমাদের প্রতিবেশী দেশের বিভিন্ন মিডিয়া এবং বিদ্বান লোকেরা যা বলছেন, তাতে বোঝা যাচ্ছে তারা আমাদের দেশ সম্পর্কে জানেন না। না জানাটা কোনো অপরাধ নয়, কিন্তু তারা জানতে চান না, এটা অপরাধের পর্যায়ে পড়ে। যেমন এইখানে যে এত আত্মত্যাগ করেছে আমাদের ছাত্রদের জীবন গেছে, এত যে নিপীড়ন নির্যাতন হয়েছে 15-20 বছর ধরে, সেটার কথা বাদই দিলাম। শুধুমাত্র জুলাই থেকে অগস্ট মাসের মধ্যে যে পরিমাণ নৃশংসতা হয়েছে, কোনো বেসরকারি ছাত্রদের অর্থাৎ নিরস্ত্র ছাত্রদের সামনে সরকারি বাহিনী এইভাবে গুলিবর্ষণের ইতিহাস আপনি একমাত্র ইরান ছাড়া, শাহের আমলের ইরান ছাড়া আপনি কোথাও পাবেন বলে আমার সন্দেহ। এটা কলোনিয়াল আমলে হয়েছে। এমনকি জালিয়ানওয়ালা বাগের যে হত্যাকাণ্ডের কথা বলে আমরা ইংরেজদের এখনো ধোয়া দেই, রবীন্দ্রনাথ ঠাকুর যার প্রতিবাদে অন্তত প্রতীকী আকারে তার নাইট উপাধি বিসর্জন দিয়েছিলেন, কিন্তু আমাদের দেশে কে বিসর্জন দিতেন? যদি আনিসুজ্জামান বেঁচে থাকতেন, তিনি কি তার জাতীয় অধ্যাপক উপাধি বিসর্জন দিতেন? আমার সন্দেহ দিতেন না। এবং তার প্রমাণ কি, এখন যারা পালিয়ে গেছেন তাদের মধ্যে কারোর মধ্যে বিন্দু মাত্র স্বীকৃতি নেই, অনুশোচনা দূরের কথা, তারা বুঝতেই পারছে না তারা কি অন্যায়টা করেছিলেন। এটাও ইতিহাসের অংশ। আমি এই জন্য এটা যদি ইতিহাস হয়, তাহলে আমাদের জাদুঘর কি এটা আমাদের শেখাচ্ছে? জাদুঘরের মধ্যে কিন্তু হস্তক্ষেপ আছে, এটা সরকারি হস্তক্ষেপ নয়, এটা হলো মগজের হস্তক্ষেপ। কোন জিনিসটা আপনাকে দেখানো হবে, কোন জিনিসটা দেখানো হবে না, এটা কিন্তু জাদুঘরের পরিচালক নন, জাদুঘরের বিশেষজ্ঞরাই নির্ধারণ করেন। একটা জিনিস হচ্ছে কি, যা পাওয়া যায় না তা তো দেখাতে পারবেন না, কিন্তু যা পাওয়া গেছে তার মধ্যে কোনটাকে অগ্রাধিকার দিচ্ছেন, কোনটাকে প্রাগাধিকার দিচ্ছেন, এটাও কিন্তু হস্তক্ষেপের বিষয়। এবং পাঠ্যপুস্তকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দেশের প্রাচীন ইতিহাস পড়ানোর জন্য পাঠ্যপুস্তকে আপনার প্রমাণ লাগবে। প্রমাণবিহীন পাঠ্যপুস্তক না ভরিয়ে প্রমাণ সহ ছাত্রছাত্রীদের পড়াতে হলে উপযুক্ত শিক্ষক লাগবে। কাজেই যে এডুকেটর হারসেলফ নিডস টু বি এডুকেটেড, শিক্ষিকাকে প্রথম শিক্ষিত হতে হবে। তো জাদুঘর হচ্ছে সেই শিক্ষাস্থান যেখানে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসবেন। কাজে জাদুঘর বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে পারে, কিন্তু এটা একমাত্র বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নয়।